হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, অলরেডি আমরা 5টা ক্লাস কমপ্লিট করেছি। 5টা ক্লাসের টোটাল পিডিএফ আমি এক্সাম গ্র্যাভিটি যে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে তাতে আপলোড করে দিয়েছি। তোমরা টেলিগ্রাম লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা লিঙ্কের মাধ্যমে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। সমস্ত ক্লাসে যা কিছু করাবো আমি সমস্ত পিডিএফ আকারে ওখানে দিয়ে দেবো, তোমরা প্রিন্ট করো, সেখান থেকে বার করতে পারো। আজকে আমরা 6 নাম্বার ক্লাস করাবো। কত নাম্বার ক্লাস? 6 নাম্বার। এর আগে আমাদের 5টা ক্লাস হয়ে গেছে। 5টা ক্লাস যদি কেউ ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে থাকো, প্রচুর পরিমাণে নতুন নতুন কনসেপ্ট আমরা শিখেছি এবং 6 নাম্বার ক্লাসেও আমরা অনেক কিছু কনসেপ্ট এখানে শিখবো, নতুন নতুন ধরনের কোশ্চেন। আজকে আমরা 6 নাম্বার ক্লাস দিয়ে পার্সেন্টেজ চ্যাপ্টারটা টোটালি শেষ করব, ঠিক আছে? এরপর যে চ্যাপ্টারটা আমরা ধরবো সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। কারণ এখানেই পার্সেন্টেজ শেষ নয়, এরপরে অনেক কোশ্চেন প্র্যাকটিস করানো হবে, অনেক 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 কোশ্চেন প্র্যাকটিস করানো হবে তোমাদেরকে। তখন আরো যদি নতুন কিছু থাকে সেগুলো আমরা শিখবো, বা এখানে যেগুলো শিখছো সেগুলো তোমরা কতটা শিখলে সেখানে দেখতে পারবে, সেগুলো প্র্যাকটিস ক্লাসে। আগে তোমাদের আমি বলেছি যে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে আগে তোমাদের সিলেবাসটাকে আমি শেষ করব, তারপর প্র্যাকটিস ক্লাস হবে। তো নেক্সট ক্লাস আমাদের প্রফিট লস স্টার্ট হবে, আজকে পার্সেন্টেজ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর তোমরা জানো যে তোমাদের খোঁজার ভিডিওগুলো খুঁজতে হবে না, একটা প্লেলিস্ট বানানো আছে ম্যাথ ফ্রি ব্যাচ বলে, তো সেখান থেকে তোমরা সমস্ত ভিডিও পরপর ওখানে পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ ওখানে পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা কমেন্ট করেছো, ভিডিও দেখে যারা কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমাদের কমেন্ট দেখে মানে একটা হয় না, একটা ভালো লাগে যে পড়ানোর একটা উৎসাহ জাগে যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের কিছু হেল্প হচ্ছে, তোমাদের কিছু উপকার আমি করতে পারছি আর কি ভিডিওর মাধ্যমে। তো কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে ভিডিও, যদি ভালো না লাগে সেটা আলাদা ব্যাপার, ভালো লাগলে কমেন্ট করবে। তো চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। আচ্ছা, ক্লাস স্টার্ট করার আগে তোমাদের একটা বিশেষ প্রশ্ন, অনেকে আমাকে মেসেজ করছো বা ফোন করছো যে স্যার এই যে বইটা, এই বইটা কি? এই বইটা কিছু নয়, এই বইটা হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ারের বই, বিগত বছরের প্রশ্নোত্তরের বই, সম্পূর্ণ বাংলা ভাষায়। এই প্রথমবার পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় একদম 2016 থেকে 2022 চ্যাপ্টার ওয়াইজ বই ম্যাথের জন্য আনা হয়েছে। শুধু ম্যাথ নয়, জেনারেল নলেজও আছে এবং জেনারেল সায়েন্সও আছে। জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ এবং যে ম্যাথ, এই তিনটে মিলে প্রায় 17,000 কোশ্চেন, 17,000 প্লাস কোশ্চেন এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় তোমরা পেয়ে যাবে, তিনটে বই মিলে। আর ওদিকের ওগুলো হচ্ছে গ্রুপ ডি, ম্যাথামেটিক্সেরও গ্রুপ ডি আছে, জেনারেল নলেজেরও গ্রুপ ডি আছে, জেনারেল সায়েন্সেরও গ্রুপ ডির বই আছে, ঠিক আছে? ওগুলো শুধুমাত্র গ্রুপ ডি আর এনটিপিসি সিবিটি 2 2022 এর বই, যেটা এক্সাম হয়েছিল তোমাদের। আর এই বইগুলো না তোমরা পিডিএফও পড়তে পারবে, আমাদের অ্যাপ্লিকেশনে স্টাডি মেটেরিয়াল থেকে পিডিএফ পড়তে পারে, প্রিন্ট করা যাবে না, সেগুলোর প্রাইস খুব কম আছে। জেনারেল সায়েন্সেরও আছে, নলেজও আছে, ম্যাথও আছে। আর এই ম্যাথের যে বইটা না, এই ম্যাথের বইটা আমাদের অ্যাপ্লিকেশনে টোটাল সলিউশন চলছে, পুরো বইটা সলিউশন চলছে আমাদের অ্যাপ্লিকেশনে, আমি নিজে করাচ্ছি আমাদের ম্যাথ ফাউন্ডেশন ব্যাচে, ঠিক আছে? তো চলো এগুলো লাস্টে আলোচনা হবে। আমি আজকের প্রথম কোশ্চেন তোমাদের জন্য স্টার্ট করছি, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, বলছে মনোজ তার আয়ের 33% খাবারে ব্যয় করেন। তিনি 1000 টাকা বৃদ্ধি পেয়েছিলেন, এটা 1000 টাকা হবে, হ্যাঁ 1000 বৃদ্ধি পেয়েছে, 1000 টাকা বৃদ্ধি পেয়েছিলেন, কিন্তু তিনি খাবারের জন্য তার ব্যয় বাড়াননি। সুতরাং তার খাবারের ব্যয় 27% কমেছে। তার প্রাথমিক বেতন কত ছিল? ট্রিপল স্টার কোশ্চেন, দারুণ দারুণ প্রশ্ন এটা। কিন্তু আমি তোমাদের করাবো জাস্ট 3-4 লাইনের ব্যাপার। এই ধরনের যত প্রশ্ন আসবে আমি যেভাবে করাচ্ছি সেইভাবে করবে, সব কোশ্চেনের সলিউশন হয়ে যাবে। সমস্ত এই ধরনের যত প্রশ্ন আছে তার একটাই উপায় আছে, একটাই কনসেপ্ট আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সিম্পল কি করবে, ধরে নাও যে মনোজ যে আছে, মনোজের বেতন হচ্ছে 100%। কত পার্সেন্ট? 100%। এবার বলছে তিনি 1000 টাকা বৃদ্ধি পেয়েছিলেন। চলো 1000 টাকা বাড়িয়ে দাও, 1000 টাকা বাড়িয়ে দাও। এই কোশ্চেনটা আমি বলেছি যে হবে অনেক প্রসেসে, আমরা কোনো বড় প্রসেস তো ফলো করবো না, শর্টকাট দেখবো, এবং সেটা কনসেপ্টের সঙ্গে, কোনো ফর্মুলা নয়। 100% বেতন ছিল, 1000 টাকা বেতন বৃদ্ধি পেয়েছে। এবার বলছে কিন্তু তিনি খাবারের জন্য তার ব্যয় বাড়াননি। এই পয়েন্টটা কিন্তু নোট রাখবে। 33% খাবারে ব্যয় করতেন, তো 33%ই আছে, খাবারের কোনো রকম কোনো ব্যয় বাড়ায়নি, ঠিক আছে স্যার? এবার বলছে সুতরাং তার খাবারের ব্যয় 27% কমেছে। এই লাইনটা কিন্তু গুলিয়ে ফেলো না, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, এই দুটো লাইনকে গুলিয়ে ফেলবে না। বলছে সে খাবারের খরচা বাড়ায়নি, 33% রেখেছে, কিন্তু খাবারের ব্যয়টা 27% কমে গেছে, খরচাটা 27% কমে গেছে, ঠিক আছে? জাস্ট সিম্পল কি করবে, 127% বার করবে। আচ্ছা 127% কত স্যার? 27। 127% কত না? 27। আর 1000-এ 27% বার করবে, 1000-এ 27% কত না? 270। এইটুকু ক্লিয়ার? 1000-এ 27% তো বার করে দেখাতে হবে না আশা করি। 1000-এ 27% কি হয়? 270 হয় না? এই জিনিসগুলো যেন দেখাতে না হয়, ঠিক আছে স্যার? 100-27%, 27%, 1000-এ 27%, 270।
এবার এই জিনিসটা কি, এই জিনিসটাই হচ্ছে 33%। কেন স্যার 33% কেন? কারণ খাবারের খরচা তো একই রেখেছে, এটা স্যার খাবারের ব্যয়, আর এখানে খাবারের ব্যয় বেরোচ্ছে এটা 27% কমিয়ে দেওয়ার পর। বোঝা গেল? ব্যাস এইটুকু শুধু লাইন, এইটুকু শুধু লাইন করবে, ম্যাথের সলিউশন হয়ে গেছে তোমাদের। কিরকম সলিউশন হয়ে গেছে দেখো, 27%টা ওদিকে চলে যাবে, এদিকে কি পড়ে থাকবে 270, ঘুরিয়ে লিখি সুবিধা হবে। 33 যদি এদিকে চলে আসে কত হবে 27, 28, 29, 30, 31, 32, 33, মানে 6%। 6% মানে হচ্ছে 270। কি বার করতে দিয়েছে? প্রাথমিক বেতন। তার প্রাথমিক বেতন কত ধরেছি? 100%। তাহলে 100%-এর ভ্যালু আমাকে এখানে বার করতে হবে। তো দেখো 6 দিয়ে যদি এটা কাটি, 6 4 24, 6 5 30, মানে 45 গুণ। এটা 45 গুণ, তো এটাকেও 45 গুণ করে দাও, এটাও 45 গুণ হয়ে গেলে কত হবে 4500। এত বড় কোশ্চেন, জাস্ট এইটুকু সলিউশন, এত বড় কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এত ছোট সলিউশন, এর থেকে ছোট সলিউশন মনে হয় না আমার আর হতে পারে, হলে অবশ্যই জানাবে তোমরা। 4500 টাকা আনসার হয়ে যাবে। জাস্ট এখানে একটা জিনিস মনে রাখবে, 100% তার প্রাথমিক বেতন 1000 টাকা বৃদ্ধি পেয়েছে, বলছে খাবারের ব্যয় 27% কমেছে। এই যে ব্যয়টা বলে দেবে না, যে কোনো কোশ্চেন, এই ধরনের যত কোশ্চেন আছে, এই যে ব্যয়টা বলে দেবে যে 27% কমেছে, 30% কমেছে, 50% কমেছে, এই যেটা কমেছে জাস্ট এখান থেকে কমিয়ে দেবে। ওদের যে মেন যে ইনকাম, মনোযোগ যে মেন ইনকাম, সেখান থেকে কমিয়ে দেবে। 127% তো 27%ই হবে, 1000-এ 27% 270 হবে। এইটা সমানই হচ্ছে যেটা খাবারে ব্যয় করতেন, সেটা সমান হচ্ছে এইটা। ব্যাস, বাকি সলিউশন তো ইজি। বলো, এই কনসেপ্ট গুলো তোমাদের শিখতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে একটি গ্রামের মোট জনসংখ্যা হলো 4000, পুরুষ ও মহিলাদের সংখ্যা যথাক্রমে 10% এবং 20% বৃদ্ধি পায়, এবং এর ফলে গ্রামের জনসংখ্যা 4500 হয়ে যায়। নতুন সদস্য আসার আগে গ্রামে পুরুষের সংখ্যা কত ছিল? দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। দেখো এনটিপিসি 2021 আসা প্রশ্ন এটা। দেখো প্রথমে কথা হচ্ছে, আমি তোমাদের এই ধরনের একটা প্রশ্ন আগের দিনে দেখিয়েছিলাম অ্যালিগেশন মেথডের মাধ্যমে, কিন্তু এখানে অ্যালিগেশন লাগবে কি করে স্যার? এখানে পুরুষ ও মহিলা বলেছে, ঠিক আছে, কিন্তু এদের তো অ্যাভারেজ কোথায়? একটা পুরুষের বলে দিয়েছে পুরুষের সংখ্যা 10% বাড়ছে, মহিলাদের সংখ্যা 20% বাড়ছে, কিন্তু আমি এখানে যে আমি মেল আর ফিমেল লিখবো, ধরো মেলে 10% বেড়েছে, 10 লিখলাম, পার্সেন্টেজ ছেড়ে দাও, 10%, আর ফিমেলের ধরো 20%। কিন্তু এখানে যেটা লিখতে হয়, এটা কি লিখতে হয়? এদের যে অ্যাভারেজ থাকে সেই অ্যাভারেজ লিখতে হয়। কিন্তু স্যার এখানে অ্যাভারেজ কোথায়? অ্যাভারেজ তো কিছু বলে দেয়নি। ঠিক আছে, অ্যাভারেজ বলে দেয়নি, এটাই তো অঙ্কটার একটা ভালো দিক, যে বলে দেয়নি। কেন? কারণ তোমাকে বার করে নিতে হবে। এখানে গ্রামের মোট জনসংখ্যা কত দিয়েছে? 4000 দিয়েছে, এবং এই 10% 20% বাড়ার পর, বৃদ্ধি পাওয়ার পর জনসংখ্যা কত হয়েছে? 4500 হয়েছে। 4000 ছিল, 4500 হয়েছে, বেড়েছে কত? এটা তো টোটাল জনসংখ্যার উপর বেড়েছে, পুরুষ ও মহিলার টোটাল জনসংখ্যার উপর বেড়েছে কত স্যার? 500 বেড়েছে। কত বেড়েছে? 500 বেড়েছে। কতর মধ্যে বেড়েছে? না স্যার আগে 4000 ছিল, তো 4000-এর মধ্যে 500 বেড়েছে। বোঝা গেল? ইনটু 100 পার্সেন্টেজ করার জন্য। এবার দেখো এখানে 3টে শূন্য কেটে দাও, এখানে 2টো, এখানে 1টা। ঠিক আছে, ওপরে কত এলো? 50/4। আরো কাটাকুটি যেত, দরকার নেই। 50/4 মানে কি 4 × 12 = 48, 4 × 5 = 20, 4 × 12 = 48, 4 × 5 = 20, মানে 12.5। এতে যে টোটাল অ্যাভারেজটা এলো সেটা তোমাকে বার করে নিতে হবে। ওখানে কোশ্চেনে বলা ছিল, আগে যেটা করেছিলাম আমরা, গতকাল যে কোশ্চেনটা ছিল এরকম টাইপের, তাতে অ্যাভারেজটা বলা ছিল, এখানে অ্যাভারেজটা বলা নেই। সবসময় বলা থাকবে না, তোমাকে অনেক সময় বার করে নিতে হবে। তো 12.5 এইটাই হচ্ছে এদের অ্যাভারেজ, তো যেটা এখানে মিডিলে বসাবো। এবার তো সিম্পল প্রসেস, স্যার এটা বিয়োগ করে বসাও 2.5, এটা স্যার বিয়োগ করে বসিয়ে দাও, কত হবে? 12 আর 8 = 20, মানে 7.5। 7.5 আমি কি করব? দু সাইডে পয়েন্টটাকে তুলে দেবো। পয়েন্টটাকে তুলে দিলে 3:1 রেশিও। মেল এবং ফিমেলের রেশিও কত? 3:1। এবারে বলছে নতুন সদস্য আসার আগে গ্রামে পুরুষের সংখ্যা কত ছিল? নতুন সদস্য আসার আগে গ্রামে পুরুষের সংখ্যা। একটা কথা বলো, এই টোটাল কত? টোটাল 3 আর 1 4 রেশিও। এই 4 রেশিও মানে কত? গ্রামে পুরুষ আসার আগে এসব বাড়ার যে বৃদ্ধি পেলো, বৃদ্ধি পাওয়ার আগে জনসংখ্যা কত ছিল? 4000। তাহলে এই 4 রেশিও মানেই হচ্ছে 4000।
আমাকে কত রেশিওর মান জানতে চেয়েছে স্যার? এখানে পুরুষের সংখ্যা জানতে চেয়েছে। তো এই পুরুষটাকেই, এই 3টা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল, তো 3 রেশিওর মান জানতে চেয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা 1000 গুণ 4 এর 1000 গুণ 4000, তো এটাও আমরা 1000 গুণ করে দেবো। কত করে দেবো? 1000 গুণ, সরি, এটা আমরা কত করে দেবো? 1000 গুণ, তাহলে 3000 হয়ে যাবে এখানে রাইট আনসার। 3000 হয়ে যাবে এখানে আমার রাইট আনসার। যদি এখানে পুরুষের জায়গায় মহিলার সংখ্যা বলতে দিত, তাহলে এই 1 রেশিওর ভ্যালু বার করতাম। 4 রেশিও মানে 4000, 1 রেশিও মানে 1000, এখানে 1000 হয়ে যেত রাইট আনসার। বোঝা গেল? এখানে মেল বার করতে দিয়েছে তাই আমরা মেলটা বার করেছি, ফিমেল বার করতে দিলে ফিমেল বার করতাম। মনে রাখবে এইখানে যে সেই জিনিসটাই হবে যেটা কিনা আমার অ্যাভারেজ, আর অ্যাভারেজ বলা না থাকলে আমরা এখান থেকে বার করে নেবো। ক্লিয়ার? তোমরা যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি তোমাকে নেক্সট দিন অতি অবশ্যই বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন দেখো, একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 5:6। যদি 20% ছেলে এবং 25% মেয়ে স্কলারশিপ প্রাপ্ত, তাহলে কতজন শিক্ষার্থী স্কলারশিপ পাননি? দারুণ দারুণ প্রশ্ন, এটা 5 স্টার, এখানে লিখে দিচ্ছি আমি 5 স্টার বলে। হ্যাঁ, চকলেট নয় কোশ্চেন। দেখো একটি বিদ্যালয়ের ছেলে, দেখো আমি এই কোশ্চেনটার একটাই কনসেপ্ট তোমাদের শেখাবো, ওই কনসেপ্টে এই ধরনের কোশ্চেন হয়ে যাবে। এটা একটা নতুন প্যাটার্ন, আর এই নতুন প্যাটার্ন তোমরা বোঝার চেষ্টা করবে। এটা করো না কি মাথা সাইডে রেখে এই ম্যাথটা করবে না, কারণ এটার জন্য ভালো রকম একটু দিমাগের প্রয়োজন আছে, একটু কনসেপ্টের ব্যাপার আছে, একটু বোঝার ব্যাপার আছে। ঠিক আছে, দেখো আগে যে কোশ্চেনটা ছিল সেটার উল্টোটা বলতে পারো এটা। তো আমরা করবো কিভাবে? এখানে ছেলে আর মেয়ের সংখ্যার অনুপাত দিয়েছে, এখানে হচ্ছে বয়েজ, এখানে হচ্ছে গার্লস, 5:6, 5:6 এদের মধ্যে অনুপাত দিয়েছে। ঠিক আছে, বলছে যদি 20% ছেলে এবং 25% মেয়ে স্কলারশিপ প্রাপ্ত হয়। আচ্ছা 20% ছেলে যদি আমাকে চেয়েছে কি যে স্কলারশিপ পাননি, একটু এটা ভুল থাকতে পারে, বানানটা ভুল থাকতে পারে, স্কলারশিপ পাননি এখানে বলেছে পাননি, আর এখানে দেওয়া আছে 20% ছেলে স্কলারশিপ পেয়েছে। তো স্কলারশিপ পেয়েছে 20% ছেলে, তাহলে পাইনি কতজন? না স্যার 80% পাইনি। 20% ছেলে পেয়েছে মানে 80% পায়নি। 25% মেয়ে স্কলারশিপ পেয়েছে মানে 75% মেয়ে পায়নি। এই তো ব্যাপার। এখানে তোমরা সিম্পল কি করবে, দেখবে একটা জিনিস যে কত বেশি এর মধ্যে ডিফারেন্সটা কি, কেন ডিফারেন্স বার করবো। দেখ এই জায়গাটা হচ্ছে বোঝার জায়গা। এই যে 80% আছে, যদি আমি 80% কে ভাঙি তাহলে দেখো 75% প্লাস 5% আমি ভাঙতে পারি। তার মানে কি এই 75টা দুজনের মধ্যে কমন আছে। আমার 75 নিয়ে কোনো গল্পই নেই, আমি 75 সিম্পল এখানে লিখে দেবো। 75% এখানে সিম্পল লিখে দেবো, 75 নিয়ে কোনো গল্প নেই। এই যে এক্সট্রা 5%, এই যে এক্সট্রা 5%, এই 5%টা যেটা কম থাকবে, যেমন ছেলেটার মধ্যে কম রয়েছে, এক্সট্রা যেটা 5 5 25, ব্যাস এইটা মাথায় রাখবে, এইটা গুণ হয়ে যাবে। আর এদের মধ্যে টোটাল যে রেশিও আসছে, কত রেশিও? 5 6 11, এটা 11 হয়ে যাবে। এইটুকু শুধু এখানে তোমরা খেয়াল রাখবে। এবার সিম্পল এটার ক্যালকুলেশন হবে, আমি আরেকবার রিপিট করে দেবো, কোনো টেনশন নেই। 11 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে। 75 কে 11 দিয়ে গুণ করে দাও, 75 একে 75 75, তাহলে কত হয়ে গেল? 5 5 7 12, 7 আর 8, 825। 825 প্লাস 25 মানে 850/11, এটাই হয়ে যাবে এখানে রাইট আনসার। 850/11 এটাই হয়ে যাবে রাইট আনসার। দারুণ প্রশ্ন, দারুণ কনসেপ্ট, জাস্ট এইভাবেই শিখবে। আমি তোমাদের আরেকবার রিপিট করে দিচ্ছি, শুধু মনে রাখবে এখানে বলেছে ছেলে আর মেয়ের সংখ্যার অনুপাত 5:6, এটা কোশ্চেনে বলে দিয়েছে। ওকে স্যার, নো প্রবলেম। এবার বলছে 20% ছেলে স্কলারশিপ পেয়েছে মানে 80% ছেলে পায়নি, আর 25% মেয়ে স্কলারশিপ পেয়েছে মানে 75% মেয়ে পায়নি। এটুকু ক্লিয়ার? তার মানে 80-র মধ্যে দেখতে পাচ্ছি 75%টা কমন, 75%টা কমন, তো 75% নিয়ে আমাদের কোনো টেনশন নেই, সিম্পল 75% এখানে যেমন লেখা আছে আমরা লিখে দেবো চুপচাপ। এবারে গল্প হচ্ছে এখানে এক্সট্রা কত, এক্সট্রা কত না স্যার এক্সট্রা 5%, এই যে এক্সট্রাটা গুণ হয়ে যাবে, যে কম থাকবে এখানে কার মধ্যে কম হয়েছে? বয়েজের মধ্যে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, 5 5 25 বসে গেল, আর এদের যে মোট যে রেশিও, সেই রেশিওটা নিচে বসে যাবে। বাস এই ধরনের যত কোশ্চেন আছে এই ফরম্যাটে সব সলিউশন হয়ে যাবে, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আর যদি অন্যভাবে করতে চাও করে দেখতে পারো কতটা টাইম লাগে তোমাদের। ঠিক আছে, তো একটু বোঝার চেষ্টা করবে এই ধরনের কোশ্চেন গুলোকে। আমরা এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস সময় অনেক পাবো, তখন দেখবে জাস্ট 5 সেকেন্ড, এত বড় কোশ্চেন না, জাস্ট 5 সেকেন্ড লাগবে, জাস্ট 5 সেকেন্ড। চলো নেক্সট কোশ্চেন দেখো।
দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে রবি এবং রাজেশ এমটেক প্রোগ্রামে যোগদানের জন্য একটি প্রবেশিকা পরীক্ষায় লিখেছিলেন। ঠিক আছে স্যার, রবি রাজেশের চেয়ে 8 নাম্বার বেশি পেয়েছে এবং তার নাম্বারগুলি, এখানে তার নাম্বার মানে কার নাম্বারের কথা বলছি ইম্পর্টেন্ট, তার নাম্বারগুলি তাদের নম্বরের যোগফলের 52% ছিল। তো চেয়েছে কি রবি আর রাজেশের প্রাপ্ত নাম্বার কত। দেখো এই হচ্ছে মিস্টার রবি আর এই হচ্ছে মিস্টার রাজেশ, রবি আর রাজেশ। তো বলছে এমটেক প্রোগ্রাম একটা প্রবেশিকা পরীক্ষা, রবি রাজেশের চেয়ে 8 নাম্বার বেশি, মানে রাজেশ যদি এক্স হয় রবি হবে x+8। স্যার এক্স ধরবো না, আমরা এক্স না ধরে অঙ্ক করবো, তো অন্যভাবে করে দেখতে পারো কি সিচুয়েশন হয়। আমরা সবকিছু জানবো, সবকিছু এক্স ধরে ওয়াই ধরে জেড ধরে যেটা যখন লাগবে সেই জিনিসটা করবো, এক্স ধরবো না এরকম কোনো কিছু কোথাও ব্যাপার নেই। রাজেশ যদি এক্স হয় রবি হবে x+8, কারণ 8 নাম্বার বেশি পেয়েছে। তার নাম্বারগুলি, এখানে তার নাম্বার বলতে দেখো এখানে জিনিস বুঝবে, রবি রাজেশের চেয়ে 8 নাম্বার বেশি পেয়েছে, কোশ্চেন এখানে ভুল হয়। এবং তার নম্বরগুলি, তার নাম্বার মানে যার কথা বলেছে, কার কথা বলেছে, রবির কথা বলেছে। এই যে বলছে এখানে প্রথমে কি আছে রবি, তার মানে রবির কথা বলেছে, রবি রাজেশের চেয়ে 8 নম্বর বেশি পেয়েছে, তার নাম্বার মানে রবির নাম্বার। ইংলিশ বোঝো, রবি অবটেন 8 মার্কস মোর দেন রাজেশ, রাজেশ থেকে 8 নাম্বার বেশি পেয়েছে, এন্ড হিজ মার্কস মিন রবির মার্কস। বোঝা গেল, এইটুকু শুধু মাথায় রাখবে, x+8। এবারে কি বলছে, রবি রাজেশের চেয়ে 8 নাম্বার বেশি পেয়েছে এবং তার নম্বরগুলি তাদের নম্বরের যোগফলের 52%। তার নাম্বার মানে হচ্ছে x+8, এটা কি তাদের নম্বরের যোগফলের, তাদের নাম্বারের যোগফল বার করো, এর 52%, এর 52%, 52% মানে 52/100। বলো ক্লিয়ার? ব্যাস, আর কিছু নেই কোশ্চেনে। এবার সিম্পল ক্যালকুলেশন, আমি তো ক্যালকুলেশনটা ভেঙে ভেঙে দেখে দিচ্ছি। এখানে 2x+8 আসছে, ঠিক আছে, আর এখানে 4 13 52, 4 25 100, মানে 13/25 আসছে। কত আসছে? 13/25। এই 25টা এদিকে গুণ হয়ে যাবে, মানে 25x আর 25 8 200 হয়ে যাবে, আর 13টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, 13 দুগুণে 26x, 13 8 104। আমি তোমাদের বলেছিলাম 1 থেকে 20 পর্যন্ত নামটা পুরো মুখস্থ, 1 থেকে 30 স্কয়ার, 1 থেকে 30 কিউব। যদি মুখস্থ না করো তাহলে টাটা বাই বাই। 25x 26x, যদি 26xটা এদিকে চলে আসে শুধু x এর ভ্যালু বেরোবে, আর 200টা ওদিকে চলে যাবে, মানে 6 9 মানে 96, মানে x এর ভ্যালু হচ্ছে 96। এবার বলেছে রবি ও রাজেশের প্রাপ্ত নাম্বার। বুঝতে পারছি x মানে এটা কার নাম্বার, 96টা রাজেশের নাম্বার। তো 96 প্রথমে যার আছে সেটাই দেখো, 96 একটাতেই আছে, এ ইজ দ্য রাইট আনসার। তাও আমরা বার করে নেবো, কোনো সমস্যা নেই। রাজেশ এটা তো রাজেশকে x ধরেছিলাম, তো x এর ভ্যালু 96 বেরিয়েছে, তো রাজেশের নাম্বার কত 96। আর রবির নাম্বার কত হবে না, এর থেকে 8 নাম্বার বেশি, 96 এর সঙ্গে 8 যোগ ধরো 104 হয়ে যাবে, কার নাম্বার, রবির নাম্বার। তো এইটাই হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন বলছে রাহুলকে 4টি বিষয়ে পরীক্ষা দিতে হয়েছিল। প্রথম 3টি বিষয়ে প্রতিটি সর্বোচ্চ নাম্বার ছিল 50, যেখানে রাহুল গড়ে 60% পেয়েছে। চতুর্থ বিষয়ে রাহুল 54 নাম্বার পেয়েছে এবং তার মোট শতাংশ হচ্ছে 64%। চতুর্থ বিষয়ে সর্বোচ্চ নাম্বার কত? দেখো এখানে টোটাল 4টে বিষয়ের গল্প আছে, তো 4টে বিষয়ে আমি টোটাল কত ধরবো, 100% নাম্বার আছে। 4টে বিষয়ে টোটাল আমার 100% নাম্বার আছে, কিন্তু প্রথম 3টে বিষয়ে সর্বোচ্চ নাম্বার 50। তাহলে প্রথম 3টে সাবজেক্টের, প্রথম 3 সাবজেক্ট টোটাল নাম্বার কত হবে? প্রথম একটা সাবজেক্টের সর্বোচ্চ নাম্বার 50, তাহলে 3টে সাবজেক্টের সর্বোচ্চ নাম্বার কত, 150। এটা 3টে সাবজেক্টের বলেছে, এটা গুলি ফেলো না, এটা 3টে সাবজেক্টের বলেছে, টোটাল 4টে সাবজেক্ট আছে, 4টে সাবজেক্ট টোটাল আমার 100% সর্বোচ্চ নাম্বার। সর্বোচ্চ নাম্বার মানে যতর মধ্যে পরীক্ষা হয়েছে, তো 3টে সাবজেক্টে 150 টোটাল সর্বোচ্চ নাম্বার, যেখানে রাহুল গড়ে 60% পেয়েছে। আচ্ছা 150 60%, 150 60% কত, 15 6 90, তার মানে রাহুল কত পেয়েছে, রাহুল পেয়েছে 90। 150 60% মানে 90, রাহুল পেয়েছে 90 নাম্বার। চতুর্থ বিষয়ে রাহুল 54 নাম্বার পেয়েছে। আচ্ছা এটা 3টে সাবজেক্টের গল্প, কিন্তু ফোর্থ সাবজেক্টে রাহুল কত পেয়েছে, 54। তার টোটাল কত, 4 9 5 14, তো 144 ও 4টে সাবজেক্ট মিলে পেয়েছে। 4টে সাবজেক্ট মিলে 144, কারণ ফোর্থ সাবজেক্টটা এখানে যোগ হয়েছে। মোট শতাংশ হচ্ছে 64। রাহুলের টোটাল পার্সেন্টেজ কত পেয়েছে, 64। তার মানে আমি বলতে পারি এই 64% মানেই হচ্ছে 144। বলেছে চতুর্থ বিষয়ে সর্বোচ্চ নাম্বার, বাদ দাও
আমি 100% এর ভ্যালু বার করবো যে চারটে সাবজেক্টে মোট কত নাম্বার ছিল। তো 100% এর ভ্যালু বার করো। শর্টকাটে কিছু হবে, 8 8 64, 8 8 2 16, 8 1 8 6, হ্যাঁ 8 দিয়ে যাবে এটা, 8 8 64, ঠিক আছে, 8 8 1 8 6 8 8 64, 18 8 144, ঠিক আছে। 4 2 4 8 2 9 18, তার মানে এটার কত গুণ, 25 গুণ, 4 25 100, তো এটারও 25 গুণ করে দাও। 25 9 কত, 5 9 45 এর 5, 7 থেকে 4, 9 2 18, 8 4 22, 225। এটা কি 100% 225 এর বেরিয়েছে, এটা কি, এটা টোটাল নাম্বার চারটে বিষয়। এই যে চারটে বিষয় যেন আমরা 100% ধরেছিলাম, চারটে বিষয়ের মোট নাম্বার 225, তিনটে বিষয়ের মোট নাম্বার 150, তাহলে চতুর্থ সাবজেক্টের নাম্বার কত পেয়েছিল, আবার বলছি, চারটে সাবজেক্টের মোট নাম্বার 225, তিনটে সাবজেক্টের মোট নাম্বার 150, তাহলে 4 নাম্বার সাবজেক্টের সর্বোচ্চ নাম্বার কত না স্যার, এই যে টোটাল নাম্বারটা থেকে এই তিনটে সাবজেক্টের নাম্বারটা বিয়োগ করে দিতে হবে। কত হবে না 5 5 7 75 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। একটু স্মুথ ভাবে কোশ্চেনের অ্যান্সার হবে এরকম ভাবে, বোঝা গেল? তোমরা একটু শেয়ার করো, ঠিক আছে, ভিডিওগুলো একটু শেয়ার করো। কি লাইভ ক্লাস আমি, তোমরা বলছো না লাইভ ক্লাস আমি করাতে চাই, কিন্তু স্টুডেন্ট একটু ঠিকঠাক না হলে লাইভ ক্লাস করিয়ে, ঠিক আছে, তো একটু শেয়ার করবে, ঠিকঠাক লাগলে কমেন্ট করবে, খারাপ লাগলেও বলবে স্যার ভালো লাগছে না। চলো নেক্সট কোশ্চেন দেখো, দেখো নেক্সট কোশ্চেন দেখো, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, একটি পরীক্ষায় পাস করার জন্য একজন প্রার্থীকে সামগ্রিক নাম্বারের 50% পেতে হবে। দুটি পত্রের পরীক্ষায় একজন শিক্ষার্থী 200 নাম্বারের প্রথম পত্রে 40% পেয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 150 নাম্বারের দ্বিতীয় পত্রে ন্যূনতম কত শতাংশ নাম্বার পেতে হবে? দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। কিভাবে করবে এটা? যখনই এই ধরনের প্রশ্নগুলো আসে, তখন আমাদের মাথায় নানা রকম থিঙ্কিং আসে, যেটা এইভাবে করবো, এইভাবে করবো, কিন্তু দেখো এটা কনসেপ্ট আমি তোমাদের শিখিয়ে দিই। একটি পরীক্ষায় পাস করার জন্য একজন প্রার্থীকে সামগ্রিক নাম্বারে 50% পেতে হবে, সব ছেড়ে দাও, শুধু এটা মাথায় রাখো যে দুটো পত্র আছে, দুটো পেপারে এক্সাম আছে। তো ফার্স্ট পেপার যেটা, সেটা 200 নাম্বারের রয়েছে, তো এখানে ফার্স্ট পেপার লেখো, এখানে সেকেন্ড পেপার লেখো। ফার্স্ট পেপার হয়েছে কত নাম্বারে বললাম, 200 নাম্বারের, বাস এইটুকু মাথায় রাখো। সেকেন্ড পেপার কত নাম্বারে রয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 150 নাম্বারের দ্বিতীয় পত্রে, তাহলে দ্বিতীয় পত্র কত নাম্বারের, 150 নাম্বারে। আমি কি করব, এদের প্রথমে রেশিও বার করে নেবো, শূন্য শূন্য গুলো কেটে দাও, 5 4 20, 5 3 15, বাস এইটুকু কাজ প্রথমে করে নাও। এবার কি করবে, এবার বলছে একজন প্রার্থীকে সামগ্রিক নাম্বারের 50% পেতে হবে, তো টোটাল যে নাম্বার তার 50% এর গল্প বলেছে, তাকে 50% পেতে হবে। বাদ দাও, এটা লাইন ছেড়ে দাও। বলছে প্রথম যে পত্র হয়েছে 200 নাম্বারের, তাতে 40% নাম্বার পেয়েছে, তাতে 40% পেয়েছে, মানে এইটাতে পেয়েছে 40%। আগে কোশ্চেনটা বুঝো, এইটাই পেয়েছে 40%, তো এইটাই কত পার্সেন্ট পাবে যাতে তার সামগ্রিক নাম্বারটা 50% হয়? বোঝা গেছে? আরেকবার বলছি, ফার্স্ট পেপার তাতে 200 নাম্বার আছে, সেকেন্ড পেপারে 150 নাম্বার আছে, আমি রেশিও বার করে নিয়েছি 4:3। প্রথম পেপারে 40% পেয়েছে, এই দ্বিতীয় পেপারে কত নাম্বার পাবে মার্কস যাতে টোটাল সামগ্রিক মার্কসটা তার 50% হয়? আমি মেনে নিলাম যে দ্বিতীয় পত্রে সে X% পাবে, মেনে নিলাম দ্বিতীয় পত্রে সে X% পাবে। সিম্পল কি করব, এইটার সঙ্গে এটা গুণ করব, কত হবে 160%, এটার সঙ্গে এটা গুণ করব, কত হবে 3X%। এদের যে টোটাল নাম্বারটা আমি যদি যোগ করি, যে 160% প্লাস 3X%, এই টোটাল নাম্বারটা হচ্ছে এই দুটো নাম্বারের যোগফল। তো এই দুটো নাম্বার কত, 200 আর 150 কত হয় বলো, 350। এই টোটাল নাম্বারটা হচ্ছে এই নাম্বারের যোগফল 350। ক্লিয়ার? এবার শুধু ক্যালকুলেশন ছাড়া আর কিছু পড়ে নেই। দেখো 3x, এই পার্সেন্ট গুলো হাটাও, পার্সেন্ট সব কেটে দাও, পার্সেন্ট গুলো হাটিয়ে দাও। আমি আরেকবার লিখছি, কোনো পার্সেন্ট রাখতে হবে না। 160 প্লাস 3x সমান হচ্ছে 350। তাহলে 3x সমান কি হবে, 160টা ওদিকে চলে যাবে, বিয়োগ হয়ে যাবে 0 9 1 2 190। তাহলে x এর ভ্যালু কি হবে, 190/3। সিম্পল ভাগ করব,
3 কে 190 দিয়ে, 3 6 18, 1 0, 3 3 9, মানে আলটিমেট হচ্ছে কি 63 পূর্ণ 1/3। কত আসছে? 63 পূর্ণ 1/3। কিন্তু 63 পূর্ণ 1/3 তো অ্যান্সার নেই, কিন্তু 64 তো আছে। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বলো, এর থেকে শর্ট প্রসেস। চলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি। ফার্স্ট পেপারে 200 নাম্বার, সেকেন্ড পেপারে 150 নাম্বার, টোটাল 350 নাম্বারের এক্সাম। প্রথম এদের রেশিও বার করেছি, প্রথম পেপারে 40% পেয়েছে, দ্বিতীয় পেপারে মেনে নিলাম X% পেয়েছে, তবে তাদের সামগ্রিকভাবে 50% আসবে। 50%-এর গল্প নেই। আমি কি করলাম, 40 সঙ্গে 4 গুণ করলাম 160%, এর সঙ্গে গুণ করলাম 3x%। এই যে টোটালটা এলো, এই টোটাল নাম্বারটা কত না 350-এর সঙ্গে সমান, টোটাল নাম্বারের সঙ্গে সমান 350। এখান থেকে আমি কি করলাম, এক্স এর ভ্যালু বার করলাম, যেটা এক্স এর ভ্যালু কোনটা, যেটা আমি ধরেছিলাম যে এই দ্বিতীয় পেপারে যদি X% নাম্বার পাই তাহলে তার সামগ্রিকভাবে 50% আসবে। একটু দিমাগ লাগিয়ে বুঝবে, তাহলে বুঝতে পারবে। একটু বুঝতে হবে, একটু ব্রেন লাগাতে হবে, একদম ইজিলি সবকিছু করা যাবে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে বিকাশ তার বেতনের 80% ব্যয় করে, বিকাশ তার বেতনের 80% ব্যয় করে তার বেতন 25% বৃদ্ধি পেয়েছে এবং তার ব্যয় 15% বৃদ্ধি পেয়েছে, তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? খুব ভালো প্রশ্ন দিয়েছে। দেখো প্রত্যেকটা কোশ্চেনে দারুণ কনসেপ্ট আছে। এটা মানলাম ইনকাম, এটা তার ইনকাম, আয়, সে আয় করেছে। এটা তার এক্সপেন্ডিচার, খরচা, এটা তার খরচা, আর এটা তার সেভিং, মানে সঞ্চয়। ইনকাম করছে, খরচা করছে, বাকি টাকা সেভিং করছে। আমি মানলাম, মেনে নিলাম যে তার ইনকাম হচ্ছে 100, খরচা কত করছে, বিকাশ তার বেতনের 80% ব্যয় করছে। 100 যদি ইনকাম করে, 80 ব্যয় করছে, মানে সেভিং করছে কত স্যার 20%। 100% টোটাল ইনকাম, 80% এক্সপেন্ডিচার খরচা, 20% হচ্ছে তার সেভিং। ঠিক আছে, আচ্ছা যদি কোনো আওয়াজ আসে না বাইরে থেকে, একটু অ্যাডজাস্ট করে নেবে, বাইরে কাজ চলছে তো আওয়াজ আসতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, তো 80% তার খরচা, 20% তার সেভিং। এবার বলছে তার বেতন 25% বৃদ্ধি পেয়েছে, তার বেতন 25% বেড়ে গেছে। আচ্ছা, তো এটা বেড়ে গেছে 25%। ঠিক আছে স্যার, তাহলে 100 থেকে কি হয়ে যাবে 125, কারণ 100-র মধ্যে যাই কিছু বাড়ুক কমুক, তো সেটা সিম্পল 100 থেকে বিয়োগ করে দিলে হয়ে যায়। 25% বেড়েছে মানে কি 125 হয়ে গেছে। এবারে বলছে স্যার শুধু বেতন বাড়েনি, তার ব্যয়ও 15% বেড়েছে। হয় না, যদি বেতন বেড়ে যায় খরচাও বেড়ে যায়, কারণ বেতন বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয় 15% বেড়ে গেছে। তো এক্সপেন্ডিচার যখন 15% বেড়ে গেছে, আচ্ছা 80-র 15% কত, 80-র 15%, 15 120, মানে 12 বেড়ে গেছে, 12 বেড়ে গেছে, মানে কত হয়ে গেছে 92 হয়ে গেছে। আরে 80-র 15% বোঝা গেছে না, 80-র 15%, এগুলো বারবার বলবো না। 15 8 120, আর একটা শূন্য ছিল, শূন্য পার্সেন্টেজ, দুটো শূন্য খেয়ে নেয়, মানে কত রইলো 12। তো এই জিনিসগুলো কিন্তু মুখে মুখে করবে, বারবার বলছে। তো 80 আগে ছিল, 15% বেড়ে গেছে, মানে 12 বেড়েছে, 92 হয়ে গেছে। এবার বলো সেভিং কত হবে, এবার বলো সেভিং কত হবে। স্যার 125 ইনকাম করছে, 92 খরচা করছে, তো বিয়োগ করে দেবো। তাহলে এখানে এলো 3, 9 × 10 11 12, 3, 33 বেড়ে গেছে, ও সেভিং 33 হয়ে গেছে। এবার তোমরা বলো আমাকে, আগে সেভিং ছিল 20, এখন হচ্ছে 33, তাহলে বেড়েছে কত স্যার 13 সেভিং বেড়ে গেছে, 13 বেড়েছে। এই 13 বেড়েছে কতর মধ্যে বেড়েছে স্যার 20 থেকে বেড়েছে, তো 20টাকে নিচে রাখো, ইন্টু 100, 20 5 100, 5 13 65, তো 65% হয়ে যাবে এখানে রাইট আনসার। বলো কি সমস্যা আছে? এটা তো চেয়েছে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, তো আগে 20 ছিল, এখন 33 হয়ে গেছে, তো 13 বেড়েছে। 13 কার মধ্যে বেড়েছে, আবার ভুল করে এটা নিচে বসিয়ে দিও না, যার থেকে বেড়েছে সেটা নিচে রাখবে, মানে 20 থেকে বেড়েছে, তো 20টা ওই জন্য আমি নিচে রেখেছি। ঠিক আছে, 65% হয়ে যাবে এখানে রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে একটি সংখ্যা প্রথমে 20% কমে গেছে, তারপরে 15% বৃদ্ধি পেয়েছে, ফলে প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে 64 কম। এই ধরনের যখনই প্রশ্ন দেখতে পাবে, মাথায় একটাই যেন ফর্মুলা তোমাদের সারা জীবন আসে, সেটা হচ্ছে x + y + xy/100। আমি তোমাদের বলেছিলাম মনে আছে যে একটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন থাকবে। এই যে কনসেপ্ট গুলো শেখো না, ভাববে না যে একটা কনসেপ্টে একটা কোশ্চেন হয়ে যাবে, এক একটা কোশ্চেনের মধ্যে দুটো করে কনসেপ্ট ঢুকিয়ে থাকে। তো যখন তুমি কনসেপ্ট কাজে লাগাবে, তখন দেখবে যে ওই কনসেপ্টের মধ্যে
একটা অঙ্কের মধ্যে হয়তো চারটে স্টেজ আছে, তিনটে স্টেজ আছে, দুটো স্টেজ আছে, তেমনি এই কোশ্চেনটা কিন্তু একটা স্টেজে হবে না, দুটো স্টেজ আছে। কারণ কি, প্রথমে 20% হ্রাস পাচ্ছে, তারপর 15% বৃদ্ধি পাচ্ছে, তারপরে বলেছে প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে 64 কম। এটা গল্প পরে হবে, কিন্তু প্রথমে আমি দেখব এই 20% হ্রাস এবং 15% বৃদ্ধির ফলে তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, সেটা আগে দেখবো আমি। দেখো এক্স এখানে কি হবে, 20% হ্রাস মানে কি মাইনাস এক্স হবে, তার মানে -20 লিখলাম আমি। ওয়াইটা কি হবে, 15% বৃদ্ধি পেয়েছে, তার মানে প্লাস ওয়াই, মানে +15 লিখলাম। আর এখানে কি হয়, এই দুটো সাইনের গুণফল, এই যে মাইনাসে প্লাসে, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তো আমি এখানে কি লিখবো, মাইনাস এক্স ওয়াই এর গল্প কি আছে, একটা 20 আছে, একটা 15 আছে, ইন্টু 100। কাটাকুটি করো, 20 5 100, 5 3 15। আর এখান থেকে কি এলো, -5, এখান থেকে কি এলো -3, তাহলে -8% এলো। তার মানে বুঝতে পারছি -8% দেখে তার কোথাও না কোথাও 8% লস হয়েছে। সে প্রথমে 20% কমিয়েছে, দিয়ে 15% বাড়িয়েছে, মানে বুঝতে পারছি তার 8% লস হয়েছে, উপরের টার্মিনাল সেটাতে তার 8% লস হয়েছে। ঠিক আছে স্যার, নো প্রবলেম। এর ফলে আসল সংখ্যা থেকে 64 কমে গেছে, তার মানে আমি বলতে পারি এই যে 8%, এটার মানেই হচ্ছে 64। চেয়েছে মূল সংখ্যাটি কত, মূল সংখ্যা সবসময় কত হয় আমাদের, 100% হয়, 100%। তার মানে এটার এটা 8 গুণ, তো এটারও এটা 8 গুণ করে দাও, 108 800 হয়ে যাবে এখানে রাইট আনসার, 800 হয়ে যাবে এখানে রাইট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো একটা জিনিস তোমাদের বলি, এই কোশ্চেনগুলোতে মনে হচ্ছে স্যার রানিং করাচ্ছে। দেখো এর আগে যে ক্লাসগুলো হয়েছে, যদি সেই ক্লাসগুলো তোমরা ফলো না করো তাহলে কিন্তু এগুলো রানিং বলে মনে হবে। আমি এক একটা জিনিসের কনসেপ্ট তোমাদের শিখিয়ে কিন্তু এই ক্লাসগুলো করাচ্ছি, ঠিক আছে? তো আগের ক্লাসগুলো কিন্তু অতি অবশ্যই ফলো করো, প্র্যাকটিস করো, তাহলে দেখবে এইগুলো কিন্তু খুব ইজি লাগবে তোমাদের জন্য, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি ক্লাসে ছাত্রদের গণিতে প্রাপ্ত গড় নম্বর হচ্ছে 70। ছেলেদের প্রাপ্ত গড় নম্বর মেয়েদের প্রাপ্ত গড় নম্বরের চেয়ে 20% বেশি। যদি ছেলেদের সংখ্যার সাথে মেয়েদের সংখ্যার অনুপাত 3:2 হয়, তবে মেয়েদের প্রাপ্ত গড় নাম্বার কি? ট্রিপল স্টার কোশ্চেন, দারুণ দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন, ঠিক আছে? দেখো মেবি এটা 2022-এ আসা প্রশ্ন, এখানে মিসিং আছে, কবে এসেছিল। দেখো সিম্পল কি করবে, প্রথমে লিখে দেবে বয়েজ আর লিখে দেবে গার্লস। একটা ক্লাসে ছাত্র ছাত্রী দুটো আছে, তো বলছে ছাত্রদের গণিতে প্রাপ্ত নাম্বার। ছাত্র যখন বলেছে না, এখানে মনে রাখবে স্টুডেন্টদের কথা বলেছে, এই যে এভারেজ স্টুডেন্টদের যখন কথা বলবে ওর মধ্যে বয়েজ এবং গার্লস দুজনেই পড়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল, মোট ছাত্রদের গড় নাম্বার হচ্ছে 70, ওটা এখন হাত দেবো না। ছেলেদের প্রাপ্ত নাম্বার মেয়েদের প্রাপ্ত গড় নাম্বারের চেয়ে 20% বেশি। আচ্ছা 20% কথাটার মানে কি, স্টেপ বাই স্টেপ দেখো। 20% কথাটার মানে হচ্ছে 1/5। কত? 1/5। কাদের বেশি বলেছে? ছেলেদের প্রাপ্ত গড় নাম্বার মেয়েদের প্রাপ্ত গড় নাম্বারের চেয়ে বেশি, তো ছেলেদের বেশি। তো মেয়েদের যদি 5 হয় তাহলে ছেলেদের কত হবে? 6, কারণ এই একটা যোগ হয়ে যাবে, ছেলেদের হবে 6। আমি নাম্বার বার করবো না, আমি সেই জন্য এক্স ধরে নিচ্ছি, 5x 6x এরকম ধরে নিচ্ছি, তাহলে নাম্বার বার করবো। তো 6x 5x। এবার বলছে ছেলে মেয়েদের অনুপাত, ছেলেদের সংখ্যার সাথে মেয়েদের অনুপাত, দেখে নেবে এখানে কার অনুপাত বলেছে। যদি মেয়েদের অনুপাত প্রথমে থাকে তাহলে মেয়েদের অনুপাতে 3 থাকতে পারে, তো মেয়েদের অনুপাত বসাবে। যদি ছেলেদের অনুপাত 2 থাকে, ছেলেদের অনুপাত। এই অনুপাতগুলোর ক্ষেত্রে ভুল হয়ে যায়, আগে দেখে নেবে কে আছে, এখানে ছেলে আছে, তারপরে মেয়ে আছে, তো 3:2, ছেলে মেয়ে বসাবো, 3:2। কি করবো, সিম্পল গুণ, 3 6 18x, 5 2 10x হলো। এবার এই যে 18x প্লাস 10x, এটা কার ভ্যালুর সঙ্গে সমান? এটা তো টোটাল ছেলে মেয়ে বলেছে, টোটাল ছেলে মেয়ে, তো কার ভ্যালুর সঙ্গে সমান? এবার দেখো বলছে প্রাপ্ত গড় নাম্বার ছিল 70, এদের প্রাপ্ত গড় নাম্বার হচ্ছে 70, আর এখানে দেখতে পাচ্ছি টোটাল রেশিও কত আছে, 3 আর 2 5। তাহলে আমি যদি মোট নাম্বারের কথা বলি তাহলে 70 × 5, এই যে 3 আর 2 5 এলো টোটাল যে সংখ্যা। আর আমি তো টোটাল বার করার নিয়ম কি, একটা গড় দিয়েছে, ধরো বললো 5টা ছেলের অ্যাভারেজ গড় দিয়ে দিল, বয়সের গড় দিল যে 10, 5টা ছেলে আছে তাদের বয়সের এভারেজ দিল 10, তাহলে মোট নাম্বার কত? আমরা কি গুণ করি না, 10 5 50, ঠিক সেরকমই টোটাল ছাত্রছাত্রী মিলে প্রাপ্ত গড় নাম্বার হচ্ছে 70, এবং তাদের সংখ্যা কত, 3 আর 2 5, তার মানে তাদের মোট নাম্বার কত, 70 × 5, তো এটা এর সঙ্গে সমান। ব্যাস এইটুকু শুধুমাত্র সমীকরণ আমাকে বার করতে হবে, ঠিক আছে?
18 আর 10 কত হয়ে গেল 28x। 28x মানে 350, x মানে 350 বাই 28, ক্যালকুলেশন করো 7 4 28, 7 5 35, 50 বাই 4 মানে 4 12 48, 4 5 20 মানে 12.5। এটা आंसर নয়, কি आंसर পড়, ওহো সরি, এটার অপশনগুলো মিসিং হয়ে গেছে কোনো কারণে। ঠিক আছে, নো প্রবলেম, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তবে মেয়েদের প্রাপ্ত গড় নাম্বার কত, দেখো মেয়েদের প্রাপ্ত গড় নাম্বার বলেছে, এখানে মেয়েদের নাম্বার কত আছে না 5x আছে। সিম্পল আমি x এর জায়গায় 12.5 বসাবো, মানে 5 ইন্টু 12.5 মানে 62.5 হয়ে যাবে রাইট আনসার, তাই তো? 5 5 25, 5 10 11 12, হ্যাঁ 62.5 হয়ে যাবে এখানে রাইট আনসার। এখানে অপশনগুলো নেই, তবে আনসার এটাই হবে। দারুণ একটা প্রশ্ন ছিল এটা, বোঝা গেল? আমি আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদের জন্য। বয়েজ 6 আর 5 কোথা থেকে পেলাম না, এখানে বলেছে 20% বেশি ছেলেদের নাম্বার, 20% মানে 1/5, তাহলে মেয়েদের যদি 5 রেশিও হয়, ছেলেদের 6 রেশিও। আমি এটা এক্স ধরে নিলাম কারণ আমার ডাইরেক্ট বেরিয়ে যাবে বলে, এক্স না ধরলেও হতো, এখানে আমার রেশিও বার করে করলেও হতো, কোনো চাপ ছিল না। এক্স এর ভ্যালুটা আমি এখানে গুণ করে দেবো, বেরিয়ে যাবে, সেজন্য আমি এক্স ধরে নিচ্ছি, 5x 6x। এখানে এই দুটোর অনুপাত বলে দিয়েছে, এই দুটোর অনুপাত বলে দিয়ে ছেলে মেয়ে 3:2। আমি কি করলাম, এটা প্রথমে গুণ করলাম, দিয়ে 18x, এটা প্রথমে গুণ করলাম 10x। এদের যে মোট যে নাম্বার, এই মোট নাম্বারটা কার সঙ্গে সমান না, এদের যে অ্যাভারেজ বলে দিয়েছে 70 অ্যাভারেজ। টোটাল ছেলে কত, 3 আর 2 5, মানে টোটাল নাম্বার কত 350, তো এর সঙ্গে সমান হবে না, এর সাথে সমান হবে, ঠিক আছে? তো এদের সঙ্গে সমান, তো x এর ভ্যালু বার করলাম, তো এখানে 5x গার্লস এর টোটাল নাম্বার ছিল, তো আমি x এর জায়গায় শুধুমাত্র এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি আমার নাম্বার। যদি আমার ছেলেদের চাইতো তাহলে আমি এই x এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিতাম, 12.5 বসিয়ে দিতাম, যা আনসার হতো তাই। আমি এমন ভাবে করাচ্ছি তোমাদের, যদি মেয়েদের জায়গায় ছেলেদের নাম্বার চাই বা পুরুষের জায়গায় মহিলার নাম্বার চাই, সেগুলো কিন্তু ওরা বার করতে পারবে। যদি টোটাল নাম্বার চাইতো তাহলে ছেলেদের নাম্বার বার করতে, মেয়েদের নাম্বার বার করতে, যোগ করে দিতে, অথবা এখানে 5 আর 6 11, 11x, তাহলে 11 সঙ্গে x এ গুণ করে দিলে তোমাদের বেরিয়ে যেত। ঠিক আছে, সমস্ত প্রসেস কিন্তু এইভাবে করতে পারবে কনসেপ্টের সঙ্গে যদি তোমরা শেখো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো। রমণের আয় 45,000 টাকা, তিনি তার আয়ের 12.5% সঞ্চয় করেন। যদি তার আয় 18% বৃদ্ধি পায়, ব্যয় 20% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত হবে? খুব ভালো প্রশ্ন দিয়েছে। আমি 12.5% মানে কি জানি না, 1/8, 1/8। যদি 8 হয় ইনকাম, তার আয় যদি 8 হয়, 1 কি হবে সেভিং, তাই তো? তাহলে আমি যদি এখানে লিখি ইনকাম এক্সপেন্ডিচার মানে খরচা, আর এখানে লিখলাম সেভিং। তোমরাই বলো এখানে ইনকাম কত 8, খরচা কত? আচ্ছা সেভিং যদি 1 হয় তাহলে খরচা 7 নয়? 8 টাকা ইনকাম করছি, 1 টাকা সেভিং করছি, তাহলে নিশ্চয়ই 7 টাকা খরচা করেছি। এবার বলছে 18% বৃদ্ধি পেয়েছে, তার আয় 18% বৃদ্ধি পেয়েছে। 18% যদি বাড়ে, 18% মানে কি 18 8 144, মানে 1.44 বেড়ে গেছে, 1.44 মানে 8 ছিল 9.44 হয়ে গেছে। এক্সপেন্ডিচার কি হয়েছে, এক্সপেন্ডিচারও বেড়ে গেছে, কত 20% বেড়ে গেছে, 20%। তো 7 20%, 7 দুগুণে 14, মানে 1.4 বেড়ে গেছে, 1.4 মানে 8.4 হয়ে গেছে। এগুলো বোঝা যাচ্ছে না, 7 20% মানে 1.4, বারবার বলে দিচ্ছি, এগুলো বলবো না বারবার। 18 8 144, 1.44 মানে তার ইনকাম ছিল, তার ইনকাম যখন 18% বেড়ে গেল তখন 9.44, তার এক্সপেন্ডিচার খরচা যখন 20% বেড়ে গেল, খরচা কত হয়ে গেল 8.4, তাহলে তার সেভিং কত হবে? স্যার এটা ইনকাম করছে, এটা খরচা করছে, তো সেভিং বিয়োগ করলেই বেরিয়ে যাবে। কত হয়ে যাচ্ছে? বিয়োগ করে নাও, সিম্পল বিয়োগ করে নাও, কোনো আচ্ছা এখানে দেখতে পাবে না, চলো এখানে বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি। 9.44 8.4 বিয়োগ করলে কত হবে? 4 0 মানে 1.04, কত হচ্ছে সেভিং? 1.04। তাহলে এবার তোমরা বলো আমাকে, আগে এই 1 সেভিং হতো 1 রেশিও, এখন 1.04 সেভিং হচ্ছে, তো বেড়েছে কত? এটাই তো জানতে চেয়েছে। তার সঞ্চয় কত হবে? তার বেড়ে গেছে না, কত সঞ্চয় বেড়েছে না 0.04 সঞ্চয় বেড়ে গেছে। ঠিক আছে স্যার, নো প্রবলেম। এর বলছে সঞ্চয় টাকাতে চায়, কত টাকা বৃদ্ধি পেয়েছে এটুকু তো শিওর, তাহলে হার্সগুলো তো অ্যান্সার হবে না, হার্সগুলো কেটে দাও, কমে গেছে এটা অ্যান্সার হবে না, বৃদ্ধি হবে। এবার দেখো বলেছিল রমণের আয় 45,000, তাহলে এই যে ইনকামটা ছিল 8, তাহলে আমি বলতে পারি এই 8 রেশিও সমানই হচ্ছে 45,000, 8 রেশিও সমানই 45,000।
সঞ্চয় জানতে চেয়েছে, 0.04 সঞ্চয়, তো 0.04 সমান কত। এবার দেখো এটা কত গুণ, কাটাকুটি যদি করা হয় কত গুণ, 8 5 40, 8 6 48, 8 2 16, 8 5 40। তো এখানে 5625 এর সাথে 0.04 গুণ হবে, গুণ করো, 5 4 20 শূন্য, হাত থেকে 2, 4 2 4 2 9 10, হাত থেকে 4 6 24 থেকে 25 5, হাত থেকে 2, 5 4 20 21 22। এই পয়েন্টের পরে দু ঘর পর পয়েন্ট আছে, তুমি 2 ঘর পর পয়েন্ট রেখে শূন্যগুলো কেটে দেবো, মানে 225 হয়ে যাবে রাইট অ্যান্সার। 225 টাকা বৃদ্ধি পেয়েছে, 225 টাকা বৃদ্ধি পেয়েছে। আর বলো, ক্যালকুলেশন গুলো তোমাদের নিজেদের করতে হবে। এখানে আমি প্রত্যেকটা ক্যালকুলেশনের কিভাবে করবে পরীক্ষায়, কতটা শর্ট প্রসেস হয়, প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছে। প্র্যাকটিস করার দায়িত্ব তোমাদের, ওটা তো আমাদের হাতে কিছু করার নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, এ এর আয় বি এর আয় থেকে 25% কম, যার আয় সি এর থেকে 40% বেশি। সি এর আয় ডি এর থেকে 20% কম, এ এর আয় সি এর আয়ের চেয়ে কত বেশি। কোশ্চেনটা সোজা, কিন্তু এমন ঘেটে দিয়েছে না, ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়ে যাবে ওই তাড়াতাড়ির মধ্যে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো, এবং এই কোশ্চেনটা করতে হবে শেষ থেকে। কোথা থেকে না, শেষ থেকে। 4 জন পাবলিক আছে এখানে, এ বি সি ডি, 4 জন পাবলিক আছে। আমি ধরবো শেষ থেকে, 20%-এর কথা বলেছে। আচ্ছা 20% কথাটার মানে কি স্যার? 20% কথাটার মানে হচ্ছে 1/5। তার মানে এখানে কার আয়, সি এর আয় ডি এর থেকে 20% কম, মানে সি এর কম। যদি এটা ডি হয় তাহলে সি হবে, এটা বিয়োগ করার পর যেটা পাবো, তার মানে ডি হচ্ছে 5, তাহলে সি হবে 4। কেন 4 হলো? কারণ এই উপরের একটা বিয়োগ হয়ে গেছে, কারণ বলেছে সি এর আয় ডি এর থেকে কম বলেছে, তার জন্য একটা বিয়োগ করে দিচ্ছি। ক্লিয়ার? উপরের লাইনটা খুব ক্রিটিক্যাল লাইন। এ এর আয় বি এর আয়ের থেকে 25% কম, যার আয়, এই যারটাকে আবার বলছি, এ এর আয় বি এর আয় থেকে 25% কম, যার আয় মানে বি এর আয়ের কথা বলেছে এখানে, যার কথা বলতে বি এর আয়ের কথা বলেছে, এগুলো কিন্তু সাবধান। বি এর আয় সি এর থেকে 40% বেশি। আচ্ছা 40% কথাটার মানে কি? 40% কথাটার মানে কি না, 2/5। 40% কথাটার মানে কি, 2/5। ঠিক আছে স্যার। তো এখানে কার কথা বলেছে? বি এর আয় সি এর থেকে 40% বেশি, মানে বি বেশি, বি বেশি। কিন্তু এখানে এই 5 টাকার, 5 টাকার না সি এর আয়। তো সি এর আয় যদি 5 হবে, সি এর আয় যদি 5 হবে, তাহলে বি এর আয় কত হবে? 5 আর 2 7, এই দুইটা যোগ হয়ে গেল। এটা যদি সি এর আয় হয়, তাহলে বি এর আয় সি এর থেকে 40% বেশি, তার মানে এটা যোগ হয়ে গেল। ক্লিয়ার? মানে সি যদি 5 হবে তাহলে বি হবে 7। ঠিক আছে স্যার, নো প্রবলেম। এবারে উপরটা এসো, উপরের লাইনে, এ এর আয় বি এর আয় থেকে 25% কম। শুনতে একটু অড লাগছে, কিন্তু একটু দিমাগ লাগাও, বুদ্ধি ইউজ করো একটু। এ এর আয় বি এর থেকে 25% কম। স্যার 25% কথাটার মানে কি? আশা করি দেখা যাচ্ছে। 25% কথাটার মানে কি? 1/4, 1/4। তো বলেছে এ এর আয় বি এর আয় থেকে 25% কম। কার আয় থেকে 25% কম? এ এর আয়। তাহলে এ এর আয়টা কম হবে। তাহলে 4 যদি বি এর আয় হয়, তাহলে এ এর আয় হবে, এই একটা বিয়োগ হয়ে যাবে। 4 যদি বি এর আয় হয়, তাহলে এ এর আয় হয়ে যাবে 3। বোঝা গেল কেন 3 হচ্ছে? আমি আবার বলছি, এ এর আয় সি এর, এখানে বলছে এ এর আয় বি এর আয় থেকে 25% কম। তাহলে বি যদি 4 হয়, তাহলে উপরের একটা বিয়োগ হয়ে এ হয়ে, মানে এটা তো কম, এ এর ভাগটা তো কম। ব্যাস এইটুকু শুধু দাঁড় করানো আমাদের। না বুঝতে পারলে 10 বার রিপিট করে দেখবে, আমি প্রত্যেকটা জিনিসকে ভালো করে বোঝাচ্ছি। এবার এখানে সমান করতে হবে। যেমন দেখো এখানে 7 আছে, এখানে বি এর আয় তো দুটো হতে পারে না, 7 4 সমান করে নেবো। তার মানে এখানে 4 গুণ করব, এখানে 7 গুণ করব। এখানে 7 গুণ করা মানে এখানে 7 গুণ করা, এখানে 7 গুণ করা মানে এখানেও 7 গুণ করা। এবার দেখো এখানে 4 গুণ করা মানে এখানেও 4 গুণ করা। এবার এটা 20 হয়ে গেল, তো এখানে 5 গুণ করতে হবে, তবে তো সি এর আয়টা সমান হবে। এখানে 5 গুণ করা মানে এখানেও 5 গুণ করা। ব্যাস। এবারে বলছে এ এর আয় সি এর আয়ের চেয়ে কত বেশি। দুটো গল্প বলেছে, এ আর সি, এ আর সি, এ আর সি। এবার দেখো এ এর আয় সি এর আয়ের চেয়ে কত বেশি। এ এর কত আসছে? 21, এ এর কত আসছে? 21, আর সি এর কত আসছে? 20। তো অবশ্যই বেশি। কে বেশি? এ বেশি। কত বেশি? না 1 বেশি, 1 বেশি। কার চেয়ে বেশি? না সি এর চেয়ে বেশি। যার চেয়ে বলবে সেটাকে নিচে রাখবো, ইন্টু 100, মানে 20 5 100, মানে 5% বেশি।
5%, সি এর চেয়ে এ বেশি 5%। অঙ্কটা একটু গোলানো টাইপের অঙ্ক, কিন্তু স্টেপ বাই স্টেপ করলে ওগুলো করা যায়, খুব একটা সমস্যা নয়। শুধু মাথায় রাখবে যখন পুরো জিনিসটা বেরিয়ে যাবে না, তারপরে এদিকে ইকুয়াল করতে হবে। যেমন এখানে বি এর আই দুটো হতে পারে না, 7 আছে 4 আছে, আমি ইকুয়াল করে নিলাম, 4 গুণ করলাম 7 গুণ করলাম, তাহলে এটাও 28 এটাও 28, তার মানে এটাও দেখো 20 এটাও দেখো 20। এই ইকুয়াল গুলো করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? চলো আজকে কোশ্চেন আমি এই পর্যন্তই রাখছি, পার্সেন্টেজ চ্যাপ্টারটা এখানে আমি শেষ করলাম। এর পরের দিন থেকে আমরা প্রফিট লসটা স্টার্ট করব। আশা করি এখানে যা কনসেপ্ট ছিল তোমাদের বোঝানো হয়ে গেছে। এরপর এখানে তো শেষ নয়, আমি হাজার হাজার কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করাবো, একটু সাপোর্ট দেখাও তোমরা। আমি লাইভে আসবো, লাইভে কোশ্চেন সলিউশন হবে এবং প্র্যাকটিস সেট করাবো, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা জানো যে আমাদের রেলের ফাউন্ডেশন ব্যাচ একটাই চলছে। এই ব্যাচটার প্রাইস খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, বারবার আমি তোমাদের বলছি, এটা যদি নিতে চাও অতি অবশ্যই নেবে। এর বাইরে তোমাদের রেলের জন্য আর কোনোদিন কোথাও ব্যাচ করার প্রয়োজন পড়বে না। সায়েন্স বলো, রিজনিং বলো, ম্যাথ বলো, জিকে বলো, এভরিথিং এর মধ্যে কমপ্লিট হবে এবং সম্পূর্ণ বাংলা ভাষাতে হবে। সপ্তাহে 5 দিন ক্লাস হয়, সম্পূর্ণ বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ, এনসিইআরটি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এ টু জেড, এর উপরে কোনো ব্যাচ নেই। আর ম্যাথামেটিক্সের আমাদের যদি প্রিভিয়াস ইয়ারের বই নিতে চাও অতি অবশ্যই নেবে। এখানে বিগত বছরের সমস্ত প্রশ্ন 2016 থেকে 22 চ্যাপ্টার ওয়াইজ বাংলা ভাষায় এই বইটা তৈরি করা হয়েছে। এই বইটা সলিউশনে চলছে, ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ আমাদের অ্যাপ্লিকেশনে, তো নিতে পারো। আর ওটা 2022-এর ম্যাথামেটিক্সের বই। আর এগুলোরই পিডিএফ পাওয়া যায় আমাদের স্টাডি মেটেরিয়ালে, যেগুলোর প্রাইস কম, প্রিন্ট করতে পারবে না, পড়তে পারবে, ওগুলোর প্রাইস খুবই কম। জেনারেল নলেজের প্রিভিয়াস ইয়ারের বই আছে, জেনারেল সায়েন্সেরও আছে। আর তোমাদের জানিয়ে রাখি, যারা এএলপি সিবিডি 2 দেবে নেক্সট মান্থে, তাদের জন্য এই ব্যাচটা তৈরি করা হয়েছে। পার্ট এ, এটা হচ্ছে পার্ট এ। পার্ট এর পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে মাত্র 399 টাকায়। এক্সাম শেষ না হওয়া পর্যন্ত থাকবে। ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকবে, ঠিক আছে? 399 টাকার মধ্যে ব্রহ্মাস্ত্র ব্যাচ অ্যাভেলেবেল আছে। যাদের ইলেকট্রিশিয়ান ব্যাচ আছে পার্ট বি এর জন্য, মাত্র 299 টাকায় তোমরা এই ব্যাচটাকে কমপ্লিট করতে পারো। একদম চ্যাপ্টার ওয়াইজ মারাত্মকভাবে পড়ানো আছে, এর বাইরে ইলেকট্রিশিয়ানের কোনো কোশ্চেন যাবে না। ফিটার ব্যাচ কমপ্লিট আছে 299 টাকায়, ঠিক আছে? আর বেসিক সায়েন্স যদি একটু আলাদাভাবে নিতে চাও 299 টাকা নিতে পারো এলপি সিবিটি 2 এর জন্য। আর এই সমস্ত কিছু আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক কমেন্ট বক্সেও পিন করে দেবো, ডিসক্রিপশনেও থাকবে, তোমরা ইনস্টল করো। ইনস্টল করে পেড কোর্সে চলে যাবে, কোনো কোর্স নেওয়ার জন্য, স্টাডি মেটেরিয়াল চলে যাবে, পিডিএফ নেওয়ার জন্য, বুক সেকশনে যাবে বই নেওয়ার জন্য, ঠিক আছে? ওখান থেকে ডাইরেক্ট তোমরা কালেক্ট করতে পারো। এছাড়া কোথাও কোনো সমস্যা যদি হয় বা কোথাও কোনো বই নিতে চাও, কোর্স নিতে চাও, এই নাম্বারে সিম্পল হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে। আমরা তোমাদেরকে কি করব না, একটা কিউআর কোড পাঠাবো, কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে। বই চাইলে বই হোম ডেলিভারি হয়ে যাবে। যদি কোর্স চাও 2 মিনিটের মধ্যে কোর্সে আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে। এই ধরনের ক্লাস যদি পেতে চাও তোমরা কমেন্ট করো ক্লাস কেমন লাগছে না লাগছে। আর আমরা নেক্সট দিন থেকে প্রফিট লস স্টার্ট করছি। ওকে, পরের ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, বাই।